রাত যত ঘন হয় অরণ্যের মধ্যে এক প্রজাতির চোখ জ্বলে ওঠে নিঃশব্দে। তারা চিৎকার করে না, কিন্তু তাদের উপস্থিতি বুঝে যায় চারপাশের সব পাখি, এমনকি ঈগলের মতো ভয়ানক শিকারীরাও। কারণ যে প্রাণীটির কথা বলছি সে অন্ধকারে নিঃশব্দ শিকারী প্যাঁচা, আউল। পাখিদের জগতে এটি একেবারেই ব্যতিক্রম এবং বাস্তবিক অর্থেই ভয়ানক। উল্লুর সবচেয়ে ভয়ঙ্কর গুণ হলো এরা নিঃশব্দে উড়ে বেড়ায়। যখন কোনো পাখি ওড়ে তখন ডানার শব্দ হয়, কিন্তু উল্লুর ডানায় এমনভাবে পালক গঠিত যা বাতাস কেটে যাওয়া প্রতিরোধ করে, ফলে এটি শিকারকে টেন না দিয়েই আঘাত করতে পারে। শুধু তাই নয়, তাদের দৃষ্টিশক্তি এতটাই শক্তিশালী যে সম্পূর্ণ অন্ধকারেও তারা স্পষ্ট দেখতে পায়। অনেক গবেষণা অনুযায়ী উল্লুর রাতের দৃষ্টি মানুষের তুলনায় প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এদের শ্রবণ শক্তিও ভয়ঙ্কর রকম উন্নত। মাথার একপাশে থাকা কান থেকে তারা এমনভাবে শব্দ বিশ্লেষণ করতে পারে যেন 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে। একটি গবেষণায় দেখা যায় ঘরের ভেতরে রাখা নরম কাপড়ের নিচে থাকা ইঁদুরের আওয়াজও প্যাঁচা শনাক্ত করতে পারে প্রায় 50 ফুট দূর থেকে। এই নিখুঁত দৃষ্টিশক্তি আর শব্দ বিশ্লেষণ ক্ষমতা মিলিয়ে প্যাঁচা অন্ধকারে এমন এক শিকারী যার সামনে অন্য প্রাণীর কোনো সুযোগই থাকে না। বনে বা গ্রামে অনেক সময় পাখির কিচিমিচির শব্দ থেমে যায় হঠাৎ করে। এর মানে প্যাঁচা আশেপাশে আছে। এমনকি ঈগল, বাজ, শকুন এইসব ভয়ঙ্কর পাখিও উল্লুর কাছ থেকে দূরে থাকতে চায়, কারণ দিনের বেলা হয়তো তারা রাজত্ব করে, কিন্তু রাত হলো উল্লুর একচ্ছত্র অধিকার। কিছু প্রজাতির প্যাঁচা তাদের আকারে এতটাই বড় হয় যে তারা খরগোশ, ছোট হরিণ, এমনকি অন্য পাখিকেও শিকার করে। একবার গ্রিনল্যান্ডে একটি ঘটনা নথিভুক্ত হয় যেখানে একটি প্যাঁচা তার ঠোঁট দিয়ে একটি শিয়ালের গলা ছিঁড়ে ফেলে, অন্ধকারে হঠাৎ করে আক্রমণ করে। এই ভয়ঙ্কর জঙ্গলের চারপাশে কুয়াশা ঢাকা, গাছের পাতা নড়ছে না, অথচ বাতাস বইছে। কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই, কিন্তু যেন কেউ প্রতিটি পা ফেলার শব্দ শুনছে। আজ আমরা জানব ভারতের সবচেয়ে রহস্যময় জায়গা, যাকে ঘিরে শত শত বছর ধরে চলছে ভয়ঙ্কর গল্প, নিখোঁজ ঘটনা এবং অজস্র অজানা প্রশ্ন। এর নাম ভাঙ্গার ফোর্ট। রাজস্থানের আলওয়ার জেলার গা ছমছমে প্রান্তরে অবস্থিত এক নিঃশব্দ ধ্বংসস্তূপ। ভানগড় দুর্গ এখন কেবল ঐতিহাসিক ধ্বংসাবশেষ নয়, এটি ভারত সরকারের আধিকারিকভাবে স্বীকৃত ভৌতিক জায়গা। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া স্পষ্টভাবে সাইনবোর্ড দিয়ে দিয়েছে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একমাত্র ঐতিহাসিক স্থান ভারতে যেখানে আইন করে রাতের বেলা প্রবেশ বন্ধ রাখা হয়েছে। প্রশ্ন হলো কেন? প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে এই জায়গায় বসবাস করত এক সুন্দরী রাজকুমারী ও এক তান্ত্রিক জাদুকর। সেই জাদুকর রাজকুমারীর প্রেমে পড়ে এবং একদিন জাদু বলে তাকে নিজের করে নিতে চায়। রাজকুমারী সেটা বুঝে জাদুর জিনিস ছুঁড়ে ফেলে দেয়, আর জাদুকর মারা যাওয়ার আগে এই জায়গার উপর অভিশাপ দিয়ে যায়। বলা হয় সেই অভিশাপেই গোটা দুর্গ ধ্বংস হয়ে যায়, মানুষ, প্রাণী, গাছপালা সব শেষ হয়ে যায় এক রাতে। তবে এসব কাহিনী ছাড়াও বাস্তব ঘটনা রয়েছে সেগুলো আরও ভয় ধরিয়ে দেয়। বহু অভিযাত্রী বলেছেন তারা দুর্গের মধ্যে প্রবেশ করে অদ্ভুত আওয়াজ, মেয়েদের কান্না, ছায়ার মতো অবয়ব এবং হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া বাতাস অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন তারা কোনো একজনকে কাছাকাছি হাঁটতে দেখেছেন, কিন্তু ফিরে তাকানোর পর সেখানে কেউ ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে সেই পর্যটকদের সঙ্গে যারা নিয়ম ভেঙে রাতের বেলা দুর্গে ঢুকেছিল। বহুবার রিপোর্ট এসেছে দুর্গ থেকে নিখোঁজ, আহত বা মানসিক ভারসাম্য হারানো অবস্থায় লোকজন পাওয়া গেছে। স্থানীয়রা বলেন রাতের বেলা দুর্গের ভেতর থেকে শিশের আওয়াজ, হাসি কিংবা করুণ আর্তনাদ শুনতে পাওয়া যায়। ভানগড় দুর্গের আশেপাশে থাকা গ্রামের মানুষরাও সন্ধ্যার পরে ঘরের বাইরে পা রাখেন না। তারা বিশ্বাস করেন দুর্গের ভেতরে আত্মারা এখনো ঘুরে বেড়ায়। এএসআই এর তদন্তেও দেখা গেছে জায়গাটির ম্যাগনেটিক ফিল্ড এবং শব্দপ্রবাহ অন্যান্য জায়গার চেয়ে অস্বাভাবিক। বিজ্ঞান এখনো এর কোনো নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি। বরফে ভরা পাহাড়ে টি-বার লিফট, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে ওঠার জাদু। ধরুন আপনি বরফে ঢাকা এক পাহাড়ে দাঁড়িয়ে আছেন, চারপাশে সাদা সাদা তুলোর মতো বরফ আর সামনে তুষারপাতের মতো হালকা বাতাস বইছে। আপনি স্কি করার জন্য পুরো প্রস্তুত, কিন্তু এক সমস্যা, উপরে উঠবেন কিভাবে? হাঁটতে গেলে হাঁপ ধরে যাবে। বরফে হাঁটা তো এমনিতেই কষ্টকর, ঠিক এইখানেই কাজে আসে টি-বার লিফট। এটা কোনো চেয়ারে বসে উপরে যাওয়ার লিফট না, বরং এক ধরনের চলন্ত রড বা কাঠের মতো ব্যবস্থা, যেটা আপনাকে ঠেলে ঠেলে টেনে নিয়ে যাবে পাহাড়ের চূড়ার দিকে, তাও দাঁড়িয়ে থাকতে থাকতে। এই লিফটটা দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো। মাঝখানে একটা লম্বা রড, নিচে একটা আড়াআড়ি বার, যেটা আপনি পেছন থেকে আপনার পায়ের নিচে রেখে দাঁড়িয়ে থাকবেন। তারপর মেশিন নিজে নিজে আপনাকে টেনে নিয়ে যাবে বরফে ঢাকা খাড়া পাহাড় বেয়ে ওপরে। প্রথমবার কেউ যখন এটি ব্যবহার করে তখন একটু ভয় লাগতেই পারে। দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটি আপনাকে ছেড়ে দিচ্ছে আর আপনি ধীরে ধীরে ওপরে উঠছেন, কিন্তু কিছু
সময় পরে মজা লাগতে শুরু করে, মনে হয় যেন বরফের রাজ্যে ভেসে চলেছেন। সবচেয়ে মজার বিষয় হলো এই লিফটগুলো একটানা চলতেই থাকে, প্রতিটি লিফট একটি করে যাত্রী নিয়ে এগোতে থাকে। কেউ নেমে গেলে পেছনে অপেক্ষা করা আরেকজন লাফ দিয়ে ধরে নেয় সেই জায়গা। পুরো ব্যাপারটা যেন এক ছন্দের মতো চলে। এই প্রযুক্তি বেশি দেখা যায় ইউরোপ, কানাডা, জাপান বা সুইজারল্যান্ডের স্কি রিসোর্টগুলোতে। অনেক সময় বাচ্চারা প্রথমে ভয় পায়, পরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আবার চলবে বলে। আর যাদের অভিজ্ঞতা আছে তারা তো পেছন ফিরে না তাকিয়ে উঠে পড়ে টি-বারে। এই টি-বার লিফট আমাদের একটা ছোট্ট শিক্ষা দেয়, সবসময় বসে আরাম করে উপরে ওঠা লাগে না, কখনো কখনো একটু দাঁড়িয়ে থাকলেও গন্তব্যে পৌঁছানো যায়। তাছাড়া যাত্রাটা যদি বরফে ঢাকা স্বপ্নের মতো একটা পাহাড় হয় তাহলে সে যাত্রার রকমটাই আলাদা, তাই না? যদি কখনো আগ্রায় যান তাহলে একটা জিনিস না খেয়ে ফেরা প্রায় অসম্ভব, পেঠা। এই ট্রান্সলুসেন্ট রসালো এবং সুস্বাদু মিষ্টিটি আগ্রার এক অনন্য ঐতিহ্য। কিন্তু কখনো ভেবেছেন এই পেঠা কিভাবে তৈরি হয়? আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি পেঠা তৈরি হয় এবং পুরো ভারতে ছড়িয়ে পড়ে। এই পেঠার প্রধান উপাদান হলো অ্যাশ গার্ড বা সাদা কুমড়া, যাকে হিন্দিতে বলা হয় কচ্ছা কদ্দু। প্রথম ধাপে বিশাল বিশাল কুমড়া ফ্যাক্টরিতে আনা হয় এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো ধুলোবালি বা অশুদ্ধতা না থাকে। এরপর অভিজ্ঞ কর্মীরা ধারালো ছুরি দিয়ে কুমড়ার শক্ত খোসা ছাড়িয়ে নেয় এবং ভেতরের অংশকে ছোট ছোট টুকরোতে কেটে নেয়। কাটা কুমড়াগুলোকে এরপর বিশেষ ধরনের চুন মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এতে কুমড়ার টুকরাগুলো শক্ত হয় এবং রান্নার সময় সেগুলো গলে যায় না। কয়েক ঘন্টা পর এই কুমড়াগুলোকে বিশুদ্ধ পানিতে ধুয়ে নেওয়া হয় যাতে অতিরিক্ত চুন মিশ্রিত অংশ সম্পূর্ণভাবে ধুয়ে যায়। এরপর শুরু হয় মূল রান্নার কাজ। এক বিশাল কড়াইতে চিনি আর পানি মিশিয়ে তৈরি করা হয় ঘন সিরাপ, যেখানে কুমড়ার টুকরোগুলো ধীরে ধীরে ফোটানো হয়। এই সিরাপ ধীরে ধীরে কুমড়ার ভেতরে প্রবেশ করতে থাকে আর এভাবেই পেঠার সেই চিরচেনা রসালো টেক্সচার তৈরি হয়। কিছু নির্দিষ্ট ধরনের পেঠার ক্ষেত্রে এই সময়েই মেশানো হয় কেশর, গোলাপ জল, এলাচ এবং অন্যান্য ফ্লেভার। যেমন কেশর পেঠা তৈরি করতে সিরাপে কেশর যোগ করা হয়, আর গোলাপ পেঠায় মেশানো হয় প্রাকৃতিক গোলাপ নির্যাস। একবার চিনির সিরাপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পেঠাগুলোকে বড় ট্রেতে ছড়িয়ে ঠান্ডা করা হয়। কিছুক্ষণের মধ্যেই এগুলো হালকা শক্ত হয়ে যায় এবং সেই চকচকে সুন্দর পেঠার আকৃতি নেয়। এবার আসবে প্যাকেজিংয়ের ধাপ। আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনে পেঠা মাপা হয় এবং প্লাস্টিক বা কার্ডবোর্ড প্যাকেটে মোড়ানো হয়। প্যাকেজের গায়ে লেখা হয় ব্র্যান্ডের নাম, উপাদান এবং উৎপাদনের তারিখ। এরপর এগুলো চলে যায় বাজারে, যেখানে আমাদের মতো ক্রেতারা কিনে নিয়ে বাড়িতে বসে উপভোগ করি। কাঁকড়া, যা শুধু সামুদ্রিক খাবার হিসেবে নয় বরং আন্তর্জাতিক বাজারে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত। বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইনে কাঁকড়া চাষ ও রপ্তানি একটি গুরুত্বপূর্ণ খাত। কিন্তু কখনো কি ভেবেছেন কাঁকড়া কিভাবে খামারে চাষ করা হয় এবং কিভাবে এটি ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করা হয়? আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই চাষের পদ্ধতি থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি পর্যন্ত, যেখানে কাঁকড়া বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। প্রথম ধাপে কাঁকড়া চাষের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করা হয়। সাধারণত কাঁকড়া চাষ করা হয় লবণাক্ত পানির খামার, নদীর মোহনা বা উপকূলীয় জলাশয়ে, যেখানে পানির গুণমান কাঁকড়ার জন্য উপযোগী। এই খামারগুলোতে বিশেষ জাল বা বাঁশের বেড়া দিয়ে নির্দিষ্ট জায়গা তৈরি করা হয় যাতে কাঁকড়াগুলো পালিয়ে যেতে না পারে এবং নিরাপদে বেড়ে উঠতে পারে। এরপর শুরু হয় কাঁকড়ার বাচ্চা সংগ্রহের কাজ। খামারিরা সাধারণত জলাশয় বা নদী থেকে বাচ্চা কাঁকড়া সংগ্রহ করেন অথবা হ্যাচারি থেকে কাঁকড়া কেনেন। বাচ্চাগুলোকে খামারে ছেড়ে দেওয়ার আগে বিশেষ ট্যাঙ্কে রেখে এদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা সুস্থ আছে। এরপর কাঁকড়ার খাদ্য ও পরিচর্যা নিশ্চিত করা হয়। কাঁকড়া মূলত ছোট মাছ, শামুক, শৈবাল ও বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ খেয়ে থাকে, তাই খামারগুলোতে বিশেষ খাবার সরবরাহ করা হয় যাতে তারা দ্রুত বৃদ্ধি পায়। কিছু খামারে বাণিজ্যিক ফিড ব্যবহার করা হয় যা কাঁকড়াকে দ্রুত বড় হতে সাহায্য করে। সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে কাঁকড়া বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর কাঁকড়া সংগ্রহের জন্য খামারের শ্রমিকরা জাল বা খাঁচা ব্যবহার করে কাঁকড়া ধরে ফেলেন। কাঁকড়াগুলোকে আকার, ওজন এবং স্বাস্থ্য অনুযায়ী বাছাই করা হয়, কারণ রপ্তানির জন্য সাধারণত বড় ও সুস্থ কাঁকড়াগুলোর চাহিদা বেশি। এরপর কাঁকড়া ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করার জন্য পাঠানো হয়। এখানে প্রথমেই কাঁকড়া বিশুদ্ধ পানিতে রেখে পরিষ্কার করা হয় যাতে এদের শরীরে লেগে থাকা বালু, কাদা বা অন্যান্য ময়লা দূর হয়। এরপর কিছু কাঁকড়া সরাসরি প্যাকেজিং করে জীবিত অবস্থায় রপ্তানির জন্য পাঠানো হয়। বিশেষ করে চীন ও জাপানের বাজারে জীবিত কাঁকড়ার প্রচুর চাহিদা থাকে।
অন্যদিকে কিছু কাঁকড়া ক্লিনিং ও কুকিং প্রসেসের মধ্য দিয়ে পাঠানো হয়। ফ্যাক্টরিতে কাঁকড়ার খোলস আংশিক কেটে ফেলা হয়, লেগে থাকা অতিরিক্ত অংশে সরিয়ে ফেলা হয় এবং কিছু ক্ষেত্রে কাঁকড়াকে প্রি কুক করা হয় যাতে এটি সহজে সংরক্ষণ করা যায়। এরপর কাঁকড়াগুলো ফ্রোজেন ইউনিটে পাঠানো হয়, যেখানে এটি -20°C তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে। এরপর কাঁকড়াগুলো বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ে রাখা হয়। কিছু কাঁকড়া প্লাস্টিক প্যাকেটে ভরা হয়, আবার কিছু কাঁকড়া ভ্যাকুয়াম প্যাকিং মেশিনে রেখে বাতাসমুক্ত করা হয় যাতে এটি আরও বেশি দিন সতেজ থাকে। এরপর এগুলো কন্টেইনারে ভরে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়, যেখানে সুপারমার্কেট, রেস্টুরেন্ট এবং সি ফুড কোম্পানিগুলো এই কাঁকড়া কিনে থাকে।